এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের এলাকার ইতিহাস আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারব। এটা আমাদের জন্য একটা বড় দায়িত্ব। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখনও শেষ হয়নি। গত সপ্তাহে আমাদের কাছে একটা চিঠি এসেছে। চিঠিটা এসেছে ইংল্যান্ড থেকে। একজন ব্রিটিশ ইতিহাসবিদ লিখেছেন। তিনি লিখেছেন যে তার কাছে হাফেজ আলী মিয়া সংক্রান্ত কিছু নথি আছে, ব্রিটিশ আর্কাইভে সংরক্ষিত। তিনি সেগুলো আমাদের পাঠাতে চান। আমরা তাকে জবাব দিয়েছি। তিনি পরের মাসে বাংলাদেশে আসবেন, আমাদের সাথে দেখা করবেন। তার নাম জেমস উইলিয়ামসন। এদিকে আমাদের মিউজিয়ামে প্রতিদিন নতুন নতুন জিনিস যোগ হচ্ছে। অনেক মানুষ তাদের পুরানো জিনিসপত্র দান করছেন। তারা বলেন এগুলো আমাদের ঐতিহ্যের অংশ। মিউজিয়ামে রাখলে সবাই দেখতে পাবে। গতকাল একজন বয়স্ক ব্যক্তি এসেছিলেন। তার নাম আকবর আলী। তিনি বললেন, আমার দাদা হাফেজ আলী মিয়ার সাথে ব্যবসা করতেন। আমার কাছে তাদের কিছু চুক্তিপত্র আছে। আমরা সেই চুক্তিপত্রগুলো দেখলাম। সত্যিই সেগুলো অনেক মূল্যবান। তাতে সেই যুগের ব্যবসায়িক কর্মকাণ্ডের বিবরণ আছে। আকবর আলী আরও বললেন, আমার দাদা বলতেন হাফেজ আলী মিয়া শুধু ব্যবসায়ী ছিলেন না, তিনি গোপনে স্বাধীনতা সংগ্রামে অংশ নিতেন। অনেক বিপ্লবীকে আর্থিক সাহায্য করতেন। এই তথ্য আমাদের গবেষণায় নতুন মাত্রা যোগ করল। আমরা বুঝলাম যে হাফেজ আলী মিয়া শুধু একজন ধনী ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক। প্রফেসর রহিম উদ্দিন এই নতুন তথ্য নিয়ে আরও গবেষণা শুরু করেছেন। তিনি বলেছেন, এটা আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা নতুন অধ্যায় যোগ করবে। আমাদের পরিবারের জন্য এই সব কিছু একটা স্বপ্নের মতো। 2 বছর আগেও আমরা ভাবতে পারিনি যে আমাদের জীবনে এত বড় পরিবর্তন আসবে। রিদম এখন তার গবেষণায় ব্যস্ত। সে বিভিন্ন লাইব্রেরি আর আর্কাইভে যায়। হাফেজ আলী মিয়ার জীবন নিয়ে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করছে। তার অধ্যাপকরা বলেছেন যে তার গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। এটা বাংলার ব্যবসায়িক ইতিহাসের একটা অংশ উন্মোচন করবে। রিনা তার স্কুলে একটা ইতিহাস প্রতিযোগিতার আয়োজন করেছে। নাম দিয়েছে হারানো ঐতিহ্য খুঁজে বের করো। অনেক ছাত্রছাত্রী অংশ নিয়েছে। তারা তাদের এলাকার পুরানো ইতিহাস নিয়ে কাজ করছে। অনেকেই আশ্চর্যজনক তথ্য পেয়েছে। একজন ছাত্র তার গ্রামে একটা পুরানো মন্দির খুঁজে পেয়েছে যেটা জঙ্গলে ঢেকে গিয়েছিল। আমি এই সব দেখে খুবই খুশি। আমাদের অভিজ্ঞতা অন্যদের অনুপ্রাণিত করছে। এটাই তো আমাদের উদ্দেশ্য ছিল। তাহসানের ব্যবসা এখন অনেক বিস্তৃত হয়েছে। তিনি একটা ট্রাভেল এজেন্সি খুলেছেন, হেরিটেজ ট্যুরসকে নামে। দেশের বিভিন্ন ঐতিহাসিক জায়গায় মানুষদের নিয়ে যান। তার সাফল্য দেখে এলাকার অন্য অনেকেও ছোট ছোট ব্যবসা শুরু করেছে। কেউ হ্যান্ডিক্রাফটস বানায়, কেউ ঐতিহ্যবাহী খাবার বিক্রি করে। আমাদের এলাকা এখন অর্থনৈতিকভাবেও উন্নত হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। শিক্ষার হারও বেড়েছে। স্থানীয় স্কুলে এখন একটা কম্পিউটার ল্যাব আছে। একটা লাইব্রেরিও তৈরি হয়েছে। সরকার আমাদের এলাকায় একটা কলেজও খোলার পরিকল্পনা করছে। এই সব পরিবর্তন দেখে মনে হয় যেন আমাদের সেই তেলাপোকা মারার ঘটনা ছিল একটা জাদুর কাঠি। সেটা আমাদের জীবনে এবং পুরো এলাকায় জাদু ছড়িয়ে দিয়েছে। গত মাসে একজন ফিল্ম মেকার আমাদের কাছে এসেছিলেন। তিনি আমাদের গল্প নিয়ে একটা সিনেমা বানাতে চান। বলেছেন এটা একটা অনুপ্রেরণামূলক গল্প। মানুষ দেখলে উৎসাহিত হবে। আমরা তাকে অনুমতি দিয়েছি। তবে শর্ত দিয়েছি যে সিনেমায় সত্য ঘটনা তুলে ধরতে হবে। কোনো বানানো কাহিনী যোগ করা যাবে না। তিনি বলেছেন যে আগামী বছর সিনেমার শুটিং শুরু হবে। আমাদের এলাকায় হবে। স্থানীয় মানুষদের অনেকে অভিনয় করার সুযোগ পাবেন। এদিকে করিম ভাইয়ের ছেলে ফাহিম এখন আমাদের মিউজিয়ামে কাজ করে। সে একজন দক্ষ গাইড হয়েছে। দর্শকদের কাছে আমাদের পুরো গল্প চমৎকারভাবে বলে। তানভীর, করিম ভাইয়ের অন্য ছেলে, সে একটা ওয়েবসাইট বানিয়েছে। সেখানে আমাদের সব আবিষ্কারের তথ্য আছে। ছবি আছে। ভার্চুয়াল ট্যুরের ব্যবস্থাও আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে বিদেশ থেকেও অনেক মানুষ আমাদের সম্পর্কে জানতে পারছেন। কিছুদিন আগে জাপান থেকে একদল গবেষক এসেছিলেন। তারা বলেছিলেন জাপানেও এমন অনেক হারিয়ে যাওয়া ইতিহাস আছে। আপনাদের পদ্ধতি আমরা সেখানেও প্রয়োগ করতে পারি। আমি বুঝলাম যে আমাদের এই ছোট্ট অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়েও প্রভাব ফেলেছে। এটা ভাবতেই অবাক লাগে। প্রফেসর রহিম উদ্দিন এখন আন্তর্জাতিক কনফারেন্সে বক্তব্য দেন।
তিনি আমাদের গল্প বলেন। বলেন কিভাবে সাধারণ মানুষের কৌতূহল থেকে বড আবিষ্কার হতে পারে। গত মাসে তিনি ভারতের দিল্লিতে একটা সেমিনারে গিয়েছিলেন। সেখানে বিভিন্ন দেশের আর্কিওলজিস্টরা ছিলেন। তারা আমাদের পদ্ধতির খুব প্রশংসা করেছেন। আমাদের সেই ম্যাজিক আয়নাটা এখন মিউজিয়ামের সবচেয়ে আকর্ষণীয় জিনিস। মানুষ এটা দেখতে এসে অবাক হয়। জিজ্ঞেস করে, এটা সত্যিই কাজ করে? আমরা তাদের বলি, হ্যাঁ, কিন্তু শুধু পূর্ণিমার রাতে। অনেকে পূর্ণিমার রাতে এসে দেখতে চায়। কিন্তু আমরা বলি যে এটা একটা বিশেষ ঐতিহ্য, যখন তখন ব্যবহার করা যায় না। আসলে আমরা জানি না যে আয়নাটা আর কাজ করবে কিনা। হয়তো সেটা শুধু একবারই কাজ করার জন্য তৈরি ছিল। কিন্তু এর রহস্যটা রাখাই ভালো। সালমা খাতুনের জীবনে এখন অনেক পরিবর্তন এসেছে। তার নাতিনাতনীরা এখন ভালো পড়াশোনা করছে। তার বড় নাতি এখন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। আমি কখনো ভাবিনি যে আমার পরিবারে একদিন ডাক্তার হবে, সে কাঁদতে কাঁদতে বলেছিল। আপনাদের কারণে এটা সম্ভব হয়েছে কি? তার কথা শুনে আমাদেরও চোখে পানি এসেছিল। আমরা বুঝেছিলাম যে আমাদের আবিষ্কার শুধু ইতিহাসের জন্য নয়, এটা অনেক মানুষের জীবনেও আলো এনেছে। এখন আমাদের এলাকায় একটা বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। সেখানে তরুণ-তরুণীরা ট্যুরিজম, হ্যান্ডিক্রাফটস, কম্পিউটার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ নেয়া। আমি সেই প্রশিক্ষণ কেন্দ্রে মাঝে মাঝে কথা বলি। তাদের বলি আমাদের অভিজ্ঞতার কথা। বলি যে জীবনে হাল ছেড়ে দেওয়া যায় না। আমার কথা শুনে অনেকে বলে, আপা, আমরাও আমাদের এলাকায় কিছু একটা করতে চাই। আপনি আমাদের সাহায্য করবেন? আমি তাদের বলি, অবশ্যই। তোমরা প্রথমে তোমাদের এলাকার পুরানো ইতিহাস নিয়ে পড়াশোনা করো। তারপর আমাদের সাথে যোগাযোগ রেখো। এখন আমাদের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। দেশের বিভিন্ন এলাকার মানুষ আমাদের সাথে যুক্ত। তারা তাদের এলাকার ইতিহাস নিয়ে কাজ করে। কিছুদিন আগে সিলেটের একদল তরুণ আমাদের কাছে এসেছিল। তারা তাদের এলাকায় একটা পুরানো মসজিদ পেয়েছে যেটা হযরত শাহজালালের সময়কার। চট্টগ্রাম থেকে একদল মেয়ে এসেছিল। তারা একটা পুরানো নৌবন্দর খুঁজে পেয়েছে। সেখানে একসময় আরব বণিকরা আসত। এইভাবে আমাদের ছোট্ট অভিজ্ঞতা থেকে সারা দেশে একটা আন্দোলন শুরু হয়েছে। মানুষ তাদের নিজ নিজ এলাকার ঐতিহ্য খুঁজে বের করছে। সরকারও এখন এই বিষয়ে আগ্রহী। তারা একটা জাতীয় হেরিটেজ ম্যাপিং প্রোগ্রাম শুরু করেছে। আমাদের পদ্ধতি ব্যবহার করে সারা দেশের ঐতিহাসিক স্থানগুলো চিহ্নিত করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় স্কুলের পাঠ্যক্রমে একটা নতুন বিষয় যোগ করেছে। নাম স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য। ছাত্রছাত্রীরা তাদের এলাকার ইতিহাস নিয়ে পড়বে। আমি একদিন একটা টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলাম, আমাদের দেশের প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায় কোনো না কোনো ইতিহাস লুকিয়ে আছে। শুধু চোখ খোলা রেখে দেখতে হবে। সেই সাক্ষাৎকার দেখে অনেক মানুষ অনুপ্রাণিত হয়েছিল। তারা আমাদের কাছে চিঠি পাঠিয়েছিল, ফোন করেছিল। একজন বৃদ্ধ ভদ্রলোক ফোন করে বলেছিলেন, আমার বাড়ির পাশে একটা পুরানো পুকুর আছে। স্থানীয় মানুষ বলে এটা রাজার আমলের। আমি কি করব? আমি তাকে বলেছিলাম, আপনি স্থানীয় প্রশাসনকে জানান। তারা বিশেষজ্ঞ পাঠাবে। এমন অসংখ্য ফোন আসে। আমরা সবাইকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি। আমাদের রিদম এখন তার পড়াশোনা শেষ করে একটা গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছে। সে একটা প্রজেক্ট নিয়েছে। নাম বাংলার হারানো ইতিহাস। এই প্রজেক্টে সে সারা দেশ ঘুরে বিভিন্ন ঐতিহাসিক স্থান নিয়ে গবেষণা করছে। তার টিমে আরও কয়েকজন তরুণ গবেষক আছে। রিমা এখন হাই স্কুলে পড়ে। সে তার স্কুলে একটা হেরিটেজ ক্লাব খুলেছে। সেই ক্লাবের সদস্যরা নিয়মিত বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করে। তার স্কুলের প্রধান শিক্ষক বলেছেন, রিনার নেতৃত্বে আমাদের ছাত্রছাত্রীরা ইতিহাসে খুবই আগ্রহী হয়েছে। তাদের পড়াশোনার মানও বেড়েছে। তাহসান এখন শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত নেই। তিনি একটা এনজিও খুলেছেন। নাম হেরিটেজ প্রিজার্ভেশন ফাউন্ডেশন। এই এনজিওর মাধ্যমে তিনি ঐতিহাসিক স্থান সংরক্ষণের কাজ করেন। আমি এখন একটা বই লিখছি। বইটার নাম আমাদের হারানো ঐতিহ্য। এতে আমাদের অভিজ্ঞতার পাশাপাশি অন্যদের গল্প থাকবে। এই বই লেখার জন্য আমি দেশের বিভিন্ন প্রান্ত ঘুরেছি। অনেক মানুষের সাথে দেখা করেছি। তাদের গল্প শুনেছি। একজন বৃদ্ধা মহিলার গল্প আমার খুব মনে ধরেছে। তিনি তার গ্রামে একটা পুরানো স্কুল খুঁজে পেয়েছেন। সেটা ব্রিটিশ আমলে রবীন্দ্রনাথ ঠাকুরের একজন ছাত্র স্থাপন করেছিলেন। আরেকজন বৃদ্ধ ব্যক্তির গল্প।
তিনি তার বাড়ির নিচে একটা গুপ্ত সুড়ঙ্গ পেয়েছেন। সেই সুড়ঙ্গ দিয়ে স্বাধীনতা সংগ্রামীরা লুকিয়ে চলাচল করতেন। এমন অসংখ্য গল্প। প্রতিটি গল্প আমাদের ইতিহাসের একটা অংশ। এই গল্পগুলো না বললে হারিয়ে যেত। আমার বই প্রকাশ হওয়ার পর অনেক সাড়া পড়েছে। অনেক পত্রিকা রিভিউ বেরিয়েছে। সবাই বলেছে যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। একজন সমালোচক লিখেছেন, রিমা খানের এই বইটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের ঐতিহ্য সংরক্ষণের একটি দিকনির্দেশনা গিয়ে। এই প্রশংসা আমাকে আরও উৎসাহিত করেছে। আমি আরও কাজ করতে চাই। আরও মানুষকে তাদের ঐতিহ্য খুঁজে পেতে সাহায্য করতে চাই। এখন আমাদের এলাকায় একটা বার্ষিক মেলা হয়। নাম হেরিটেজ মেলাগু। এই মেলায় সারা দেশের বিভিন্ন এলাকার মানুষ আসে। তারা তাদের ঐতিহ্যবাহী জিনিসপত্র নিয়ে আসে। গতবার এই মেলায় ৩ লক্ষ মানুষ এসেছিল। এটা আমাদের এলাকার জন্য একটা বিশাল ব্যাপার। আমাদের ছোট্ট গ্রাম এখন পর্যটনের একটা বড় কেন্দ্র। কিন্তু এই সাফল্যের মধ্যেও আমরা আমাদের মূল উদ্দেশ্য ভুলে যাইনি। আমাদের মূল উদ্দেশ্য হল ঐতিহ্য সংরক্ষণ, অর্থ উপার্জন নয়। আমরা যেসব অর্থ আয় করি তার একটা বড় অংশ দান করি। এতিমখানায়, স্কুলে, হাসপাতালে। হাফেজ আলী মিয়ার মতো আমরাও মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমাদের এই কাজ দেখে সরকার আমাদের একটা পুরস্কার দিয়েছে, জাতীয় ঐতিহ্য সংরক্ষণ পুরস্কার। এটা আমাদের জন্য একটা বড় সম্মান। পুরস্কার গ্রহণের সময় আমি বলেছিলাম, এই পুরস্কার শুধু আমাদের নয়, এটা সেই সব মানুষের যারা তাদের ঐতিহ্য সংরক্ষণে কাজ করছেন। আমি আরও বলেছিলাম, আমাদের এই অভিজ্ঞতা প্রমাণ করে যে প্রতিটি পরিবার, প্রতিটি এলাকায় কোনো না কোনো ইতিহাস লুকিয়ে আছে। আমাদের শুধু সেটা খুঁজে বের করার ইচ্ছা থাকতে হবে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। তিনি আমাদের কাজের প্রশংসা করেছিলেন। বলেছিলেন যে সরকার এই ধরনের কাজে আরও সাহায্য করবে। আমাদের গল্প এখন স্কুলের পাঠ্যবইতেও ঢুকেছে। ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বইতে তেলাপোকা থেকে ধনভাণ্ডার কি নামে একটা গল্প আছে। রিনা একদিন বাড়িতে এসে বলল, মা, আজ ক্লাসে আমাদের গল্প পড়েছি। সবাই বলছে যে এটা খুবই অনুপ্রেরণাদায়ক। এটা শুনে আমার খুব ভালো লাগল। আমাদের অভিজ্ঞতা যদি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে, তাহলে আমাদের এই সংগ্রাম সার্থক। কিছুদিন আগে একটা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রী আমাদের সাথে দেখা করতে এসেছিল। তারা তাদের গবেষণার বিষয় হিসেবে বেছে নিয়েছে কমিউনিটি বেসড হেরিটেজ কনজারভেশন। তাদের একজন বলেছিল, আন্টি, আপনাদের পদ্ধতি আমাদের দেশে একটা নতুন ধারা সৃষ্টি করেছে। এখন সারা দেশে মানুষ তাদের এলাকার ইতিহাস খুঁজছে। আরেকজন বলেছিল, আমরা আমাদের গবেষণার মাধ্যমে প্রমাণ করতে চাই যে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ। তাদের কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমাদের ছোট্ট শুরুটা এখন একটা বড় আন্দোলনের রূপ নিয়েছে। গত মাসে ইউনেস্কোর একজন প্রতিনিধি আমাদের দেখতে এসেছিলেন। তিনি আমাদের কাজ দেখে খুবই মুগ্ধ হয়েছিলেন। বলেছিলেন যে আমাদের এলাকা বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা রাখে। এখানে শুধু ঐতিহাসিক নিদর্শন নেই, তিনি বলেছিলেন, এখানে আছে জীবন্ত ঐতিহ্য। মানুষ এখানে তাদের অতীতের সাথে যুক্ত থেকে ভবিষ্যতের স্বপ্ন দেখছে। তার কথা শুনে আমি গর্বিত বোধ করেছিলাম। আমাদের সেই সাধারণ রান্নাঘরের ঘটনা থেকে আজ এই অবস্থান। এটা ভাবতেই অবাক লাগে। এখন আমাদের এলাকায় একটা গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। নাম হাফেজ আলী হেরিটেজ রিসার্চ সেন্টার। এখানে দেশবিদেশের গবেষকরা আসেন। গত সপ্তাহে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এসেছিলেন। তারা আমাদের পদ্ধতি নিয়ে একটা কেস স্টাডি করছেন। তাদের একজন বলেছিলেন, আপনাদের এই পদ্ধতি আমাদের দেশেও প্রয়োগ করা যেতে পারে। ইউরোপেও অনেক হারিয়ে যাওয়া ইতিহাস আছে। আমি তাদের বলেছিলাম, ইতিহাস কোনো দেশের নিজস্ব সম্পত্তি নয়, এটা পুরো মানবজাতির ঐতিহ্য। আমাদের উচিত একসাথে কাজ করা। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল করেছে। আমরা বুঝেছি যে আমাদের কাজ এখন শুধু আমাদের এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের সেই ম্যাজিক আয়নার রহস্য এখনও সমাধান হয়নি। বিভিন্ন বিজ্ঞানীরা এসে পরীক্ষা করেছেন, কিন্তু কেউ বলতে পারেননি যে এটা কিভাবে কাজ করে। একজন পদার্থবিদ বলেছিলেন, এটা হয়তো কোনো বিশেষ ধরনের মেটাল দিয়ে তৈরি, যেটা চাঁদের আলোর সাথে বিক্রিয়া করে। আরেকজন বলেছিলেন, এটা হয়তো কোনো প্রাচীন প্রযুক্তি, যার সম্পর্কে আমরা এখনও সম্পূর্ণ জানি না। কিন্তু আমাদের কাছে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানার চেয়ে গুরুত্বপূর্ণ হল এটা আমাদের জীবনে যে পরিবর্তন এনেছে।
রিদম এখন একটা আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করছে। প্রজেক্টের নাম গ্লোবাল হেরিটেজ ম্যাপিং গু। বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা একসাথে কাজ করছেন। তার কাজ হল দক্ষিণ এশিয়ার হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো খুঁজে বের করা। সে ইতিমধ্যে ভারত, শ্রীলঙ্কা আর নেপালে কাজ করেছে। সে একদিন ফোনে বলছিল, এই অভিজ্ঞতা না থাকলে আমি কখনো বুঝতে পারতাম না যে আমার আসল পেশা কী গো। রিনা এখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। সে হিস্টোরি অ্যান্ড আর্কিওলজি নিয়ে পড়ছে। তার স্বপ্ন হল একদিন বিখ্যাত আর্কিওলজিস্ট হওয়া। তার প্রফেসর বলেছেন, রিনার মধ্যে একটা প্রাকৃতিক প্রতিভা আছে। সে ইতিহাসের ছোট ছোট সূত্র থেকে বড় সত্য খুঁজে বের করতে পারে কি। তাহসান এখন আর শুধু একজন ব্যবসায়ী নন। তিনি একজন সামাজিক কর্মী। তার এনজিওর মাধ্যমে সারা দেশে ঐতিহ্য সংরক্ষণের কাজ করছেন। গত বছর তার এনজিও 50টা ঐতিহাসিক স্থান সংরক্ষণের কাজ করেছে। 200 তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়েছে। আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া হল এই কাজ, তিনি একদিন বলেছিলেন। টাকা-পয়সার চেয়ে এই সন্তুষ্টি অনেক বেশি। আমি এখন শুধু বই লিখি না, বিভিন্ন কনফারেন্সে বক্তব্য দেই, বিশ্ববিদ্যালয়ে লেকচার দেই, মানুষকে তাদের ঐতিহ্য সম্পর্কে সচেতন করার চেষ্টা করি। কিছুদিন আগে আমাদের দেশে একটা আন্তর্জাতিক কনফারেন্স হয়েছিল। বিষয় ছিল কমিউনিটি হেরিটেজ অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সেই কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞরা এসেছিলেন। আমি মূল বক্তা ছিলাম। আমার বক্তব্যের বিষয় ছিল ফ্রম কিচেন টু হেরিটেজ, আ জার্নি অব ডিসকভারি। আমি সেই বক্তব্যে আমাদের পুরো গল্প বলেছিলাম। কিভাবে একটা সাধারণ ঘটনা থেকে আমাদের এই যাত্রা শুরু, কিভাবে পরিবার, সমাজ আর রাষ্ট্র সবার সহযোগিতায় আমরা এগিয়ে গেছি। আমার বক্তব্য শেষ করার পর সবাই স্ট্যান্ডিং ওভেশন দিয়েছিল। একজন জার্মান প্রফেসর বলেছিলেন, এটা শুধু একটা গল্প নয়, এটা একটা মডেল, যেটা বিশ্বের যেকোনো দেশে প্রয়োগ করা যায়। আরেকজন আমেরিকান গবেষক বলেছিলেন, আমরা আমাদের দেশে অনেক টাকা খরচ করেও এমন ফলাফল পাই না। আপনাদের সাফল্যের মূল রহস্য কি? আমি তাদের বলেছিলাম, আমাদের সাফল্যের মূল রহস্য হল পারিবারিক ঐক্য আর কমিউনিটির সাপোর্ট। যখন সবাই একসাথে কাজ করে তখন অসাধ্য সাধন হয়। সেই কনফারেন্সের পর আমাদের কাছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক আমন্ত্রণ এসেছে। তারা চায় আমরা তাদের দেশে গিয়ে আমাদের অভিজ্ঞতা শেয়ার করি। আমরা ইতিমধ্যে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড আর মালয়েশিয়ায় গেছি। সব জায়গায় মানুষ আমাদের গল্প শুনে অনুপ্রাণিত হয়েছে। থাইল্যান্ডে একজন বৃদ্ধা আমাকে বলেছিলেন, আপনাদের গল্প শুনে আমার মনে হচ্ছে আমিও আমার গ্রামের পুরানো ইতিহাস খুঁজে দেখি। মালয়েশিয়ায় একদল তরুণ বলেছিল, আন্টি, আমরা আপনাদের পদ্ধতি অনুসরণ করে আমাদের এলাকায় কাজ শুরু করব। এইসব শুনে আমার অনেক ভালো লাগে। আমি বুঝতে পারি যে আমাদের ছোট্ট অভিজ্ঞতা বিশ্বজুড়ে মানুষকে প্রভাবিত করছে। কিন্তু এইসব সাফল্যের মাঝেও আমরা আমাদের মূল পরিচয় ভুলে যাইনি। আমরা এখনও সেই সাধারণ পরিবার, যারা একসাথে থেকে, একসাথে স্বপ্ন দেখে, একসাথে কাজ করে। প্রতিদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে বসি। সেদিনের কাজকর্ম নিয়ে আলোচনা করি, পরদিনের পরিকল্পনা করি। এটা আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে। সেই সন্ধ্যার আড্ডায় আমরা মাঝে মাঝে হাসি করে বলি, যদি সেই দিন তেলাপোকা না থাকত তাহলে কি হতো? রিদম বলে, হয়তো আমি এখনও কলেজে পড়তাম। রিনা বলে, আমি হয়তো জানতামই না যে আমার এত ইতিহাসের প্রতি আগ্রহ। তাহসান বলেন, আমি হয়তো শুধু টাকা কামানো নিয়েই ভাবতাম। আমি বলি, আর আমি হয়তো কখনো বুঝতে পারতাম না যে আমার ভেতরে এত লেখার ক্ষমতা আছে। এইভাবে হাসি তামাশার মধ্যে আমরা বুঝতে পারি যে জীবনে প্রতিটা ঘটনাই একটা কারণে হয়। ভাগ্য নয়, আমাদের দৃষ্টিভঙ্গি আর কাজের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করি। আমাদের সেই গোপন আয়না এখনও মিউজিয়ামে আছে। মানুষ এসে দেখে, কিন্তু আমরা জানি যে আসল জাদু সেই আয়নায় নেই। আসল জাদু আমাদের ভেতরে, আমাদের কৌতূহলে, আমাদের একতায়, আমাদের স্বপ্নে। প্রফেসর রহিম উদ্দিন এখন অনেক বয়স্ক হয়ে গেছেন, কিন্তু তার উৎসাহ এখনও আগের মতো। তিনি এখনও নতুন নতুন গবেষণায় ব্যস্ত। গত সপ্তাহে তিনি আমাদের বলেছিলেন, আমার জীবনের সবচেয়ে ভালো। জীবনে অনেক সময় আমরা ছোট ঘটনাগুলোকে গুরুত্ব দিই না, কিন্তু সেই ছোট ঘটনাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে বড় সম্ভাবনা। আমাদের গল্প হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু এটাই সত্য। জীবন কখনো কখনো কল্পকাহিনীকেও হার মানা। আমি যখন এই গল্প বলি তখন মানুষ অবাক হয়ে শোনে। অনেকে বলে, এটা কি সত্যিই ঘটেছে?
আমি তাদের বলি, হ্যাঁ, প্রতিটি কথা সত্য। আর সবচেয়ে বড় সত্য হল, এমন অভিজ্ঞতা আপনাদের জীবনেও ঘটতে পারে। শুধু চোখ খোলা রাখতে হবে। সাহস রাখতে হবে। আমাদের এই অভিজ্ঞতা থেকে যে শিক্ষা পেয়েছি তা হল, পরিবার হল সবচেয়ে বড় শক্তি। একসাথে থাকলে, একসাথে স্বপ্ন দেখলে, একসাথে কাজ করলে অসাধ্য সাধন হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কখনো হতাশ হওয়া যায় না। জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তেও একটা আলোর রশ্মি লুকিয়ে থাকে। শুধু সেটা খুঁজে বের করার ধৈর্য রাখতে হয়। আমাদের সেই তেলাপোকা মারার গল্প এখন আমাদের পরিবারের একটা কিংবদন্তি। আমরা সবাই জানি যে সেই দিনটাই পরিবর্তনের সূচনা করেছিল। কিন্তু আসল পরিবর্তন এনেছিল আমাদের দৃঢ়তা, আমাদের একতা, আমাদের স্বপ্ন। আজ যখন আমি আমাদের মিউজিয়ামে বসে এই গল্প লিখছি, তখন বাইরে অনেক দর্শক ঘুরে বেড়াচ্ছে। তারা আমাদের আবিষ্কৃত জিনিসপত্র দেখছে। তাদের চোখে মুখে বিস্ময়। একটা ছোট বাচ্চা তার মাকে জিজ্ঞেস করছে, মা, আমরাও কি এমন ধনসম্পদ খুঁজে পেতে পারি? তার মা বলছে, হ্যাঁ বাবা, যদি তুমি কৌতূহলী থাকো আর পরিশ্রম করো। এই কথা শুনে আমার মুখে হাসি ফুটে উঠল। আমি বুঝতে পারলাম যে আমাদের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে গেছে। তারাও হয়তো একদিন তাদের নিজস্ব অ্যাডভেঞ্চার খুঁজে পাবে। জীবন হল একটা অবিরাম অনুসন্ধান। আমরা প্রতিদিন নতুন কিছু আবিষ্কার করি। কখনো সেটা বড়, কখনো ছোট। কিন্তু প্রতিটা আবিষ্কারই আমাদের জীবনকে সমৃদ্ধ করে। আমাদের এই গল্প হয়তো এখানেই শেষ। কিন্তু আমাদের অভিজ্ঞতা চলমান। প্রতিদিন নতুন কিছু ঘটছে। নতুন মানুষের সাথে দেখা হচ্ছে। নতুন গল্প তৈরি হচ্ছে। যারা এই গল্প পড়বেন বা শুনবেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারাও আপনাদের এলাকার ইতিহাস খুঁজে দেখুন। হয়তো আপনিও এমন কোনো রহস্যের সন্ধান পাবেন যা আপনার জীবন বদলে দেবে। মনে রাখবেন, প্রতিটি পরিবারের, প্রতিটি এলাকার একটা ইতিহাস আছে। শুধু সেটা খুঁজে বের করার আগ্রহ আর সাহস থাকতে হবে। আর সবশেষে, কখনো ভুলে যাবেন না যে পরিবার সবার আগে। যে কোনো সাফল্য, যে কোনো অর্জন পরিবার ছাড়া অর্থহীন। আমাদের এই গল্পের শুরু হয়েছিল একটা সাধারণ ঘরোয়া ঘটনা দিয়ে। শেষ হচ্ছে একটা বিশ্বব্যাপী অনুপ্রেরণা দিয়ে। এটাই জীবনের সৌন্দর্য। আপনি জানেন না আজকের ছোট ঘটনাটা আগামীকাল কত বড় পরিবর্তন এনে দেবে। তাই সবসময় আশাবাদী থাকুন। কৌতূহলী থাকুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরিবারের সাথে থাকুন। কারণ জীবনের সবচেয়ে বড় ধনভাণ্ডার হল পরিবারের ভালোবাসা। আমাদের গল্প শেষ। কিন্তু আপনাদের গল্প হয়তো এখনো শুরু হয়নি। কে জানে, আপনার ঘরের কোনো সাধারণ ঘটনা থেকে শুরু হবে এক অসাধারণ অভিজ্ঞতা। কিন্তু আমার মনে হচ্ছে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গেছি। আসলে আমাদের এই অভিজ্ঞতা এখনো শেষ হয়নি। প্রতিদিন নতুন কিছু না কিছু ঘটেই চলেছে। গত সপ্তাহে আমাদের কাছে একটা খুবই আশ্চর্যজনক খবর এসেছে। ব্রিটিশ মিউজিয়াম থেকে একজন কিউরেটর আমাদের সাথে যোগাযোগ করেছেন। তিনি জানিয়েছেন যে তাদের কাছে হাফেজ আলী মিয়ার কিছু ব্যক্তিগত জিনিসপত্র আছে। ২০০ বছর আগে এগুলো ব্রিটিশ অফিসাররা নিয়ে গিয়েছিল, তিনি ফোনে বলেছিলেন। এখন আমরা সেগুলো তার বংশধরদের কাছে ফিরিয়ে দিতে চাই। এই খবর শুনে আমরা সবাই উৎসাহিত হয়ে গেলাম। সালমা খাতুন কাঁদতে শুরু করলেন। আমার দাদাজানের জিনিস ২০০ বছর পর ফিরে আসছে, তিনি বলেছিলেন। পরের মাসে একটা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সেই জিনিসগুলো আমাদের হাতে তুলে দেওয়া হবে। ব্রিটিশ হাই কমিশনার নিজে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের আয়োজন করবেন। এদিকে আমাদের এলাকায় আরও একটা বিশাল পরিবর্তন হতে যাচ্ছে। সরকার ঘোষণা করেছে যে এখানে একটা হেরিটেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে। এই ইউনিভার্সিটিতে শুধু ঐতিহ্য, প্রত্নতত্ত্ব আর সাংস্কৃতিক গবেষণা নিয়ে পড়াশোনা হবে। রিদম এই ইউনিভার্সিটিতে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দেওয়ার সুযোগ পেয়েছে। মাত্র ২৫ বছর বয়সে এমন একটা পদ পাওয়া সত্যিই গর্বের বিষয়। মা, সে বলেছিল, আমি যদি সেদিন তেলাপোকার স্প্রে ব্যবহার না করতাম, তাহলে আজ এই অবস্থানে থাকতাম না। আমি তাকে বলেছিলাম, জীবনে প্রতিটা ঘটনার একটা অর্থ আছে। তুমি সেদিন যা বলেছিলে সেটা স্প্রের প্রভাবে হয়তো। কিন্তু সেই ঘটনাটাই আমাদের এই পথে এগিয়ে দিয়েছে। রিনা এখন তার ইউনিভার্সিটির একটা বিশেষ প্রোগ্রামে ভর্তি হয়েছে। এটা একটা ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম। সে আগামী বছর জার্মানিতে গিয়ে সেখানকার হেরিটেজ কনজারভেশন নিয়ে পড়বে। বাবা, সে তাহসানকে বলেছিল, আমি বিদেশে গিয়ে আমাদের দেশের ইতিহাস নিয়ে কাজ করব। দেখব সেখানকার পদ্ধতি দিয়ে আমরা আরও ভালো কাজ করতে পারি কিনা। তাহসান গর্বিত হয়ে বলেছিলেন, মেয়ে, তুমি যা করবে সেটাই ঠিক হবে।
শুধু মনে রেখো, তুমি যেখানেই যাও আমাদের মূল্যবোধগুলো সাথে নিয়ে যেও। আমি এখন আমার তৃতীয় বই নিয়ে কাজ করছি। এবারের বইটার বিষয় হবে বিশ্বব্যাপী হেরিটেজ আন্দোলনে বাংলাদেশের অবদান। এই বইতে আমি শুধু আমাদের গল্প নয়, সারা দেশের অনেক মানুষের অভিজ্ঞতা তুলে ধরব। গত মাসে আমি রাজশাহীতে গিয়েছিলাম। সেখানে একটা পরিবার তাদের বাড়ির নিচে একটা পুরানো প্রাসাদের ধ্বংসাবশেষ পেয়েছে। সেই প্রাসাদ নাকি পাল রাজাদের আমলের। চট্টগ্রামে একটা পরিবার তাদের পুকুর পরিষ্কার করতে গিয়ে একটা পুরানো নৌকা পেয়েছে। সেই নৌকায় আরবি ভাষায় কিছু লেখা আছে। ধারণা করা হচ্ছে এটা আরব বণিকদের আমলের। সিলেটে একটা মসজিদের সংস্কার করতে গিয়ে দেয়ালের ভেতর থেকে একটা হস্তলিখিত কোরআন শরীফ পাওয়া গেছে। সেটা নাকি হযরত শাহজালালের সময়কার। এই ধরনের অসংখ্য ঘটনা ঘটছে সারা দেশে। মানুষ তাদের এলাকার ইতিহাস খুঁজছে। আমাদের অভিজ্ঞতা তাদের অনুপ্রাণিত করেছে। সরকারও এখন একটা বিশেষ বিভাগ খুলেছে। নাম কমিউনিটি হেরিটেজ ডিপার্টমেন্ট। এই বিভাগের কাজ হল স্থানীয় মানুষদের ঐতিহ্য খোঁজার কাজে সাহায্য করা। আমাকে এই বিভাগের একটা পরামর্শক কমিটিতে রাখা হয়েছে। আমার কাজ হল নতুন আবিষ্কারগুলো যাচাই করা আর মানুষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া। গত সপ্তাহে আমি বরিশালে গিয়েছিলাম। সেখানে একটা পরিবার তাদের উঠোনে খুঁড়ে একটা পুরানো কূপ পেয়েছে। কূপের দেয়ালে অনেক শিল্পকর্ম খোদাই করা। আমি সেই কূপ দেখে বুঝতে পারলাম যে এটা মোঘল আমলের। কূপের চারপাশের নকশা দেখে বোঝা যায় যে এটা কোনো ধনী পরিবারের বাড়ির অংশ ছিল। আপনারা একটা বিশাল আবিষ্কার করেছেন, আমি তাদের বলেছিলাম। এটা আমাদের স্থাপত্য ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। সেই পরিবারের বৃদ্ধ প্রধান আমাকে বলেছিলেন, আমরা আপনাদের গল্প শুনে অনুপ্রাণিত হয়েছি। তাই এই খোঁজাখুঁজি শুরু করেছি। এই ধরনের কথা শুনলে আমার মনে অনেক সন্তুষ্টি আসে। আমি বুঝতে পারি যে আমাদের ছোট্ট অভিজ্ঞতা কত বড় প্রভাব ফেলেছে। প্রফেসর রহিম উদ্দিন এখন আমাদের হেরিটেজ ইউনিভার্সিটির প্রোভাইস চ্যান্সেলর হবেন। তিনি বলেছেন, আমার জীবনের সবচেয়ে বড় সম্মান হবে এই পদে কাজ করা। তিনি আরও বলেছেন, এই ইউনিভার্সিটি শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার হেরিটেজ স্টাডির কেন্দ্র হবে। আমাদের এলাকায় এখন একটা আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারও তৈরি হচ্ছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গবেষকরা এসে কনফারেন্স করবেন। গত মাসে জাপানের টোকিও ইউনিভার্সিটি থেকে একদল অধ্যাপক এসেছিলেন। তারা আমাদের পদ্ধতি নিয়ে গবেষণা করছেন। তাদের একজন বলেছিলেন, আপনাদের এই কমিউনিটি বেসড অ্যাপ্রোচ খুবই কার্যকর। আমরা এটা জাপানেও প্রয়োগ করতে চাই। আরেকজন বলেছিলেন, আপনাদের গল্প পড়ে আমি অনুপ্রাণিত হয়েছি। আমিও আমার গ্রামে এমন কিছু খোঁজার চেষ্টা করব। এই ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল করেছে। আমরা বুঝতে পারছি যে আমাদের কাজ এখন বিশ্বব্যাপী প্রভাব ফেলছে। আমাদের সেই ম্যাজিক আয়নার রহস্য এখনও সম্পূর্ণ উন্মোচিত হয়নি। কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী এসে এটা নিয়ে গবেষণা করেছেন। তারা বলেছেন, এই আয়নায় একটা বিশেষ ধরনের মিশ্র ধাতু ব্যবহার করা হয়েছে। এটা চাঁদের আলোর সাথে কেমিক্যাল রিয়াকশন করে। কিন্তু এর চেয়েও আশ্চর্যের বিষয় হল, তারা বলেছেন যে এই প্রযুক্তি সেই যুগে আবিষ্কার করা প্রায় অসম্ভব ছিল। হয়তো সেই যুগের মানুষরা আমাদের চেয়ে কিছু বিষয়ে বেশি জানতেন, একজন বিজ্ঞানী বলেছিলেন। এই রহস্য আমাদের আরও উৎসাহিত করেছে। আমরা বুঝতে পারছি যে আমাদের পূর্বপুরুষরা অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। সেই জ্ঞান এখন হারিয়ে গেছে। আমাদের মিউজিয়াম এখন দিনে হাজার হাজার দর্শক আসেন। তাদের মধ্যে অনেকেই বিদেশী। তারা আমাদের গল্প শুনে মুগ্ধ হন। একজন জার্মান পর্যটক বলেছিলেন, আমি পৃথিবীর অনেক মিউজিয়াম দেখেছি, কিন্তু এখানে যে আবেগ আর অনুপ্রেরণা পেয়েছি তা অন্য কোথাও পাইনি। আরেকজন ফ্রেঞ্চ মহিলা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আপনাদের গল্প শুনে আমার নিজের পরিবারের কথা মনে পড়ে গেল। আমি ফ্রান্সে ফিরে আমার পরিবারের ইতিহাস খুঁজব। এই ধরনের প্রতিক্রিয়া দেখে আমরা বুঝতে পারি যে আমাদের গল্প শুধু বাংলাদেশের নয়, এটা একটা সর্বজনীন গল্প। করিম ভাই এখন ঢাকায় একটা হেরিটেজ কনসালটেন্সি ফার্ম খুলেছেন। তার কাজ হল যারা তাদের পারিবারিক ইতিহাস খুঁজতে চায় তাদের সাহায্য করা। আমাদের পরিবারের এই অভিজ্ঞতা থেকে আমি একটা ব্যবসা দাঁড় করিয়েছি, তিনি বলেছিলেন। কিন্তু এটা শুধু ব্যবসা নয়, এটা একটা সেবাগু। তার ছেলে ফাহিম এখন আমাদের মিউজিয়ামের ডিরেক্টর। সে খুবই দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করছে। তানভীর আমাদের জন্য একটা মোবাইল অ্যাপ বানিয়েছে। এই অ্যাপের মাধ্যমে মানুষ তাদের এলাকার ঐতিহাসিক তথ্য শেয়ার করতে পারে। এই অ্যাপের মাধ্যমে আমরা সারা দেশের ঐতিহ্যের একটা ডিজিটাল ম্যাপ তৈরি করব, সে বলেছিল।
সালমা খাতুন এখন ৮০ বছর বয়স পার করেছেন। কিন্তু তার উৎসাহ কমেনি। তিনি এখনও প্রতিদিন মিউজিয়ামে আসেন। আমি চাই আমার মৃত্যুর আগে আমার দাদাজানের সব ইতিহাস মানুষের কাছে পৌঁছে দিতে, তিনি বলেন। তিনি এখন তার স্মৃতিকথা লিখছেন। সেখানে তিনি তার পরিবারের সব গল্প লিখে রেখেছেন। গত সপ্তাহে আমাদের এলাকায় একটা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল। বিষয় ছিল হেরিটেজ অ্যান্ড আইডেন্টিটি গু। বিশ্বের বিভিন্ন দেশের ফিল্ম মেকাররা এসেছিলেন। একটা ইরানি ফিল্ম দেখে আমার খুব ভালো লেগেছিল। সেটাও আমাদের মতোই একটা পরিবারের গল্প। তারাও তাদের পূর্বপুরুষের ইতিহাস খুঁজে পেয়েছিল। ফেস্টিভ্যালের পর সেই ইরানি ডিরেক্টর আমার সাথে দেখা করেছিলেন। তিনি বলেছিলেন, আপনাদের গল্প আমাকে আমার ফিল্ম বানাতে অনুপ্রাণিত করেছিল গু। আমি তাকে বলেছিলাম, ইতিহাস সবার মধ্যেই আছে, শুধু সেটা খুঁজে বের করার সাহস থাকতে হয় গি। আমাদের এলাকায় এখন একটা ইউথ হেরিটেজ ক্লাব তৈরি হয়েছে। এই ক্লাবের সদস্যরা স্কুল কলেজে গিয়ে ইতিহাস সচেতনতার কাজ করে। ক্লাবের প্রেসিডেন্ট একটা মেয়ে। তার নাম শাহানা। সে বলেছিল, আপনাদের গল্প আমাকে শিখিয়েছে যে তরুণরাও ইতিহাস সংরক্ষণে ভূমিকা রাখতে পারে গু। এই তরুণরা এখন বিভিন্ন স্কুলে হেরিটেজ অ্যাওয়ারনেস প্রোগ্রাম কি করে। ছোট বাচ্চাদের শেখায় কিভাবে তাদের পরিবারের ইতিহাস জানা যায়। গত মাসে এই ক্লাবের উদ্যোগে একটা বিশেষ প্রোগ্রাম হয়েছিল। নাম ছিল আমার পরিবারের গল্প। স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা তাদের পরিবারের ইতিহাস নিয়ে উপস্থাপনা করেছিল। একটা ছোট মেয়ে তার দাদার গল্প বলেছিল। তার দাদা নাকি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মেয়েটি তার দাদার মেডেল আর কিছু ছবি নিয়ে এসেছিল। আরেকটা ছেলে বলেছিল যে তার নানার বাড়িতে একটা পুরানো তরবারি আছে। সেটা নাকি তার পূর্বপুরুষদের। এই ছোট ছোট গল্প শুনে আমার বুঝতে পারলাম যে আমাদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে পৌঁছে গেছে। তারাও এখন তাদের শেখদের খোঁজ করছে। আমি এখন একটা অনলাইন কোর্স তৈরি করছি। নাম দিয়েছি ফ্যামিলি হেরিটেজ রিসার্চ মেথডস। এই কোর্সের মাধ্যমে মানুষ শিখতে পারবে কিভাবে তাদের পারিবারিক ইতিহাস খোঁজা যায়। কোর্সটিতে আমি আমাদের সব অভিজ্ঞতা শেয়ার করব। কি পদ্ধতি ব্যবহার করেছি, কোন জায়গায় খুঁজেছি, কিভাবে বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছি, সবকিছু। এই কোর্সের জন্য ইতিমধ্যে ৫,০০০ মানুষ রেজিস্ট্রেশন করেছে। শুধু বাংলাদেশ থেকে নয়, ভারত, পাকিস্তান, এমনকি আমেরিকা, ইউরোপ থেকেও রেজিস্ট্রেশন এসেছে। আমার মনে হচ্ছে এই কোর্স অনেক মানুষের উপকারে আসবে। তারা তাদের নিজ নিজ এলাকায় এমন আবিষ্কার করবে। রিদম এখন তার নিজের একটা রিসার্চ টিম তৈরি করেছে। তার টিমে ১০ জন তরুণ গবেষক আছে। তারা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক। আমাদের লক্ষ্য হল বাংলাদেশের প্রতিটি জেলায় অন্তত একটা করে ঐতিহাসিক আবিষ্কার করা, সে বলেছিল। তার টিম ইতিমধ্যে কুমিল্লায় একটা বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পেয়েছে। ময়মনসিংহে একটা জমিদার বাড়ির গোপন কক্ষ আবিষ্কার করেছে। রিনা জার্মানি থেকে ফিরে এসে একটা নতুন প্রজেক্ট শুরু করেছে। নাম ডিজিটাল হেরিটেজ আর্কাইভ। এই প্রজেক্টের মাধ্যমে সে আমাদের সব আবিষ্কৃত জিনিসের ডিজিটাল কপি তৈরি করছে। আমি চাই যে ভবিষ্যৎ প্রজন্ম যেন এই ইতিহাস হারিয়ে না ফেলে, সে বলেছিল। তার এই প্রজেক্টের জন্য ইউনেস্কো একটা গ্রান্ট দিয়েছে। এটা আমাদের জন্য একটা বিশাল সম্মান। তাহসান এখন শুধু আমাদের এলাকায় সীমাবদ্ধ নেই। তিনি সারা দেশে হেরিটেজ ট্যুরিজমের প্রসার ঘটাচ্ছেন। তার কোম্পানির এখন দেশের প্রতিটি বিভাগে অফিস আছে। আমি চাই যে দেশের প্রতিটি ঐতিহাসিক স্থান মানুষের কাছে পরিচিত হোক, তিনি বলেছেন। তার কোম্পানি এখন বিদেশি পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজ তৈরি করেছে। নাম হেরিটেজ ট্রেইল অব বেঙ্গল। আমি এখন শুধু লেখালেখি করি না, বিভিন্ন টিভি প্রোগ্রামে অংশ নিই। হারানো ঐতিহ্যের খোঁজে নামে একটা সিরিয়ালে আমি হোস্ট করি। এই প্রোগ্রামে আমি বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে তাদের পারিবারিক ইতিহাস খোঁজার কাজে সাহায্য করি। প্রতি সপ্তাহে একটি নতুন পরিবারের গল্প। প্রতিটি গল্পই আলাদা, প্রতিটি আবিষ্কারই অনন্য। গত সপ্তাহে আমি সিলেটের একটি পরিবারের সাথে কাজ করেছি। তাদের বাড়ির উঠোনে খুঁড়ে একটি পুরানো পাথরের কবর পেয়েছি। কবরে আরবি ভাষায় লেখা যে এটি একজন সুফি সাধকের। আমরা জানতামই না যে আমাদের বাড়িতে এমন একজন পবিত্র ব্যক্তির কবর আছে, পরিবারের প্রধান কাঁদতে কাঁদতে বলেছিলেন। এখন সেই কবরের চারপাশে একটি মাজার তৈরি হয়েছে। প্রতিদিন অনেক মানুষ সেখানে যায়। সেই পরিবারের জীবনে অনেক বরকত এসেছে। আরেকবার আমি কুমিল্লায় গিয়েছিলাম। সেখানে একটি বৃদ্ধা তার মায়ের রেখে যাওয়া একটি পুরানো কাপড়ের বাক্স দেখিয়েছিলেন।
বাক্স খুলে দেখলাম ভেতরে অনেক পুরানো চিঠি। চিঠিগুলো পড়ে জানতে পারলাম যে তার মা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী। তিনি গোপনে বিপ্লবীদের সাহায্য করতেন। আমি কখনো জানতাম না যে আমার মা এত সাহসী ছিলেন, বৃদ্ধা বলেছিলেন। এখন সেই চিঠিগুলো জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে। সেই বৃদ্ধার নাতিনাতনীরা এখন গর্বের সাথে তাদের পূর্বপুরুষের কথা বলে। আমাদের টিভি প্রোগ্রাম এখন বিদেশেও প্রচারিত হয়। বিবিসি বাংলা, আল জাজিরা বাংলা, এই সব চ্যানেলে আমাদের প্রোগ্রামের ক্লিপ দেখানো হয়। একজন আমেরিকান প্রযোজক আমাকে বলেছেন যে তিনি আমাদের প্রোগ্রামের একটি ইংরেজি ভার্সন বানাতে চান। এই কনসেপ্ট বিশ্বব্যাপী জনপ্রিয় হতে পারে, তিনি বলেছিলেন। আমাদের সেই তেলাপোকা মারার ঘটনা এখন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে ঢুকেছে। সমাজবিজ্ঞান, নৃতত্ত্ব, ইতিহাস, এই সব বিষয়ে কেস স্টাডি হিসেবে পড়ানো হয়। হার্ভার্ড বিজনেস স্কুলে আমাদের গল্প ও কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সোশ্যাল চেঞ্জ ও বিষয়ে পড়ানো হয়। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গ্রাসরুট হেরিটেজ মুভমেন্ট কি হিসেবে আলোচনা হয়। এই সব শুনে আমি অবাক হই। একটি সাধারণ পরিবারের একটি সাধারণ ঘটনা কিভাবে এত দূর পৌঁছেছে। গত মাসে আমি অক্সফোর্ডে একটি লেকচার দিতে গিয়েছিলাম। বিষয় ছিল কমিউনিটি ড্রিভেন হেরিটেজ ডিসকভারি, দ্য বাংলাদেশ মডেল গু। লেকচার হলে ৫০০ জন ছাত্রছাত্রী আর অধ্যাপক ছিলেন। আমি আমাদের পুরো গল্প বলেছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত। লেকচার শেষ করার পর একজন চীনা ছাত্রী প্রশ্ন করেছিল, ম্যাডাম, আপনি কি মনে করেন এই পদ্ধতি চীনেও কাজ করবে? আমি তাকে বলেছিলাম, অবশ্যই। ইতিহাস সবার আছে, শুধু খোঁজার ইচ্ছা থাকতে হয়। আরেকজন নাইজেরিয়ান ছাত্র বলেছিল, আমিও আমার গ্রামে ফিরে এই পদ্ধতি ব্যবহার করব। এই ধরনের প্রতিক্রিয়া দেখে আমি বুঝতে পারি যে আমাদের অভিজ্ঞতা সত্যিই বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে। আমাদের এলাকায় এখন প্রতি বছর ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালিত হয়। এই দিনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসেন। গতবার এই অনুষ্ঠানে ৫০টি দেশের প্রতিনিধি এসেছিলেন। তারা সবাই তাদের দেশের ঐতিহ্য নিয়ে আলোচনা করেছেন। একজন মেক্সিকান প্রতিনিধি বলেছিলেন, আপনাদের পদ্ধতি ব্যবহার করে আমরা আমাদের গ্রামে একটি প্রাচীন মায়া মন্দির খুঁজে পেয়েছি। একজন মিশরীয় প্রত্নতত্ত্ববিদ বলেছিলেন, আমরা আপনাদের কমিউনিটি অ্যাপ্রোচ অনুসরণ করে নীল নদের তীরে একটি ফারাওদের সমাধি আবিষ্কার করেছি। এই সব শুনে আমার গর্ব হয়। আমাদের ছোট্ট অভিজ্ঞতা বিশ্বজুড়ে মানুষকে তাদের ঐতিহ্য খুঁজে পেতে সাহায্য করেছে। রিদম এখন তার পিএইচডি সম্পূর্ণ করেছে। তার থিসিসের বিষয় ছিল কমিউনিটি পার্টিসিপেশন ইন হেরিটেজ কনজারভেশন, এ কেস স্টাডি অব রুরাল বাংলাদেশ। তার থিসিস ডিফেন্সে বিশ্বের নামকরা পণ্ডিতরা উপস্থিত ছিলেন। সবাই তার কাজের প্রশংসা করেছেন। একজন পরীক্ষক বলেছিলেন, এই কাজ হেরিটেজ স্টাডিজে একটি নতুন মাত্রা যোগ করেছে। আরেকজন বলেছিলেন, আপনার পারিবারিক অভিজ্ঞতা একাডেমিক জগতে একটি নতুন তত্ত্বের জন্ম দিয়েছে। এখন রিদমের কাছে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক পজিশনের অফার এসেছে। কিন্তু সে দেশেই থাকতে চায়। মা, সে আমাকে বলেছে, আমি এখানেই কাজ করতে চাই। আমাদের দেশের মানুষদের সেবা করতে চাই। রিনা জার্মানি থেকে ফিরে এসে একটি ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ শুরু করেছে। তার কাজ হল দক্ষিণ এশিয়ার হেরিটেজ সাইটগুলোর ডকুমেন্টেশন। আমি চাই যে আমাদের অভিজ্ঞতা অন্য দেশের মানুষদের কাজে লাগুক, সে বলেছে। তার বানানো ডিজিটাল আর্কাইভ এখন ইউনেস্কোর অফিসিয়াল ডাটাবেজের অংশ। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে গবেষকরা এই তথ্য ব্যবহার করতে পারেন। তাহসানের হেরিটেজ ট্যুরিজম কোম্পানি এখন আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে। তিনি ভারত, নেপাল, শ্রীলঙ্কায় অফিস খুলেছেন। আমি চাই যে দক্ষিণ এশিয়ার সব দেশের ঐতিহ্য একসাথে প্রমোট করতে, তিনি বলেছেন। তার কোম্পানি এখন সার্ক হেরিটেজ সার্কিট কি নামে একটি প্রোগ্রাম চালু করেছে। পর্যটকরা একটি প্যাকেজেই দক্ষিণ এশিয়ার সব দেশের ঐতিহাসিক স্থান দেখতে পারেন। আমার লেখা বইগুলো এখন বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। ইংরেজি, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি, চীনা, এই সব ভাষা। গত মাসে আমার বই জাপানি ভাষায় প্রকাশিত হয়েছে। জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এটি অনুবাদ করেছেন। তিনি বলেছেন, এই বই জাপানের মানুষদের তাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য খুঁজতে অনুপ্রাণিত করবে। ফ্রান্সের একটি প্রকাশনী সংস্থা আমার বইয়ের ভিত্তিতে একটি ডকুমেন্টারি সিরিজ বানাতে চায়। তারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে আমাদের মতো গল্প খুঁজবে। আমাদের সেই গোপন আয়নার রহস্য এখনও সম্পূর্ণ উদ্ঘাটন হয়নি। কিন্তু এটি এখন বিজ্ঞানীদের গবেষণার একটি বিষয় হয়ে উঠেছে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল বিজ্ঞানী এটি নিয়ে গবেষণা করছেন। তারা বলেছেন যে এই ধরনের প্রযুক্তি আধুনিক যুগেও উন্নত।
প্রাচীন বাংলার কারিগররা হয়তো এমন কিছু প্রযুক্তি জানতেন যা আমরা এখনও সম্পূর্ণভাবে বুঝি না, একজন বিজ্ঞানী বলেছেন। এই রহস্য আমাদের আরও গর্বিত করেছে। আমরা বুঝতে পারছি যে আমাদের পূর্বপুরুষরা অনেক উন্নত জ্ঞানের অধিকারী ছিলেন। প্রফেসর রহিম উদ্দিন এখন ৯০ বছর বয়সে পৌঁছেছেন। কিন্তু তার উৎসাহ এখনও আগের মতো। তিনি এখনও প্রতিদিন গবেষণায় ব্যস্ত থাকেন। আমার জীবনের সবচেয়ে ভালো সময় কেটেছে তোমাদের সাথে, তিনি আমাদের বলেছেন। এই বয়সেও আমি নতুন কিছু শিখছি গু। তিনি এখন তার জীবনের সর্বশেষ বই লিখছেন। নাম দিয়েছেন একজন শিক্ষকের স্মৃতিকথা, তেলাপোকা থেকে বিশ্ব ঐতিহ্য। সালমা খাতুন এখন ৮৩ বছর বয়স। তার স্বাস্থ্য এখন একটু খারাপ, কিন্তু তিনি এখনও মাঝে মাঝে মিউজিয়ামে আসেন। আমি চাই আমার মৃত্যুর আগে আমার দাদাজানের সব গল্প মানুষের কাছে পৌঁছে দিতে, তিনি বলেন। তার নাতি এখন একজন সফল ডাক্তার। সে একটি হাসপাতাল খুলেছে। হাসপাতালের নাম রেখেছে হাফেজ আলী মেমোরিয়াল হসপিটাল। আমি আমার পূর্বপুরুষের নামে মানুষের সেবা করতে চাই, সে বলেছে। করিম ভাই এখন ৬০ বছর বয়স। তার হেরিটেজ কনসালটেন্সি ফার্ম এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফার্ম। আমাদের পারিবারিক অভিজ্ঞতা থেকে আমি একটি সফল ব্যবসা গড়েছি, তিনি বলেছেন। কিন্তু এর চেয়ে বড় প্রাপ্তি হল মানুষের মুখে হাসি ফোটানো। ফাহিম এখন আমাদের মিউজিয়ামের পাশাপাশি একটি গবেষণা প্রতিষ্ঠান চালা। নাম সাউথ এশিয়ান হেরিটেজ ইনস্টিটিউট। তানভীরের বানানো মোবাইল অ্যাপ এখন বিশ্বের ৫০টি দেশে ব্যবহৃত হয়। লাখো মানুষ এই অ্যাপ ব্যবহার করে তাদের ঐতিহ্য খুঁজছে। আমি কখনো ভাবিনি যে আমার বানানো একটি সাধারণ অ্যাপ এত মানুষের কাজে লাগবে, সে বলেছে। আমাদের এই গল্প এখন বিশ্ববিদ্যালয়ের গবেষণার বিষয়। হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, এই সব বিশ্ববিদ্যালয়ে আমাদের নিয়ে গবেষণা হচ্ছে। একজন হার্ভার্ডের অধ্যাপক বলেছেন, এই কেসটি প্রমাণ করে যে সাধারণ মানুষের মধ্যেও অসাধারণ সম্ভাবনা লুকিয়ে আছে। অক্সফোর্ডের একজন গবেষক বলেছেন, এই পরিবারের অভিজ্ঞতা সমাজবিজ্ঞানে একটি নতুন তত্ত্বের জন্ম দিয়েছে। আমাদের গল্প এখন স্কুলের পাঠ্যবইয়ে প্রবন্ধ হিসেবে আছে। কলেজে উদাহরণ হিসেবে পড়ানো হয়। বিশ্ববিদ্যালয়ে কেস স্টাডি হিসেবে আলোচনা হয়। এই সব দেখে আমার মনে হয় যে আমাদের সেই তেলাপোকা মারার ঘটনাটি সত্যিই একটি যুগান্তকারী মুহূর্ত ছিল। গত সপ্তাহে আমি একটি স্কুলে গিয়েছিলাম। ছোট বাচ্চারা আমাকে ঘিরে ধরে প্রশ্ন করছিল। একটি বাচ্চা জিজ্ঞেস করল, আন্টি, আমরাও কি আপনাদের মতো ধনসম্পদ পেতে পারি? আমি তাকে বলেছিলাম, হ্যাঁ বাবা, তবে মনে রেখো, সবচেয়ে বড় ধনসম্পদ হল জ্ঞান আর ভালোবাসা। আরেকটি মেয়ে জিজ্ঞেস করল, আপনার ছেলে কেন অদ্ভুত কথা বলেছিল? আমি হেসে বলেছিলাম, কখনো কখনো ভুল কথা থেকেও সঠিক পথ পাওয়া যায়। এই বাচ্চাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগে। তাদের কৌতূহল দেখে বোঝা যায় যে নতুন প্রজন্ম আমাদের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হচ্ছে। আজ যখন আমি এই গল্প শেষ করছি, তখন আমার মনে পড়ছে সেই প্রথম দিনটার কথা। রিদমের সেই অদ্ভুত কথাবার্তা, আমার চিন্তা, তারপর শুরু হওয়া আমাদের অভিযান। সেই একটি ঘটনা থেকে আজ আমরা এই জায়গায়। এটি আমাদের শিখিয়েছে যে জীবনে কোনো ঘটনাই ছোট নয়। প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে অসীম সম্ভাবনা। আমাদের পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়েছে। আমরা একসাথে স্বপ্ন দেখি, একসাথে কাজ করি, একসাথে সফল হই। রিদমের সেই স্প্রের প্রভাবে বলা কথাগুলো এখন আমাদের পরিবারের একটি মজার স্মৃতি। আমরা মাঝে মাঝে সেই দিনটার কথা মনে করে হাসি। কিন্তু সেই দিনটাই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। একটি সাধারণ ঘরোয়া সমস্যা থেকে শুরু হয়ে আমরা পৌঁছেছি বিশ্বব্যাপী খ্যাতিতে। আমাদের এই অভিজ্ঞতা প্রমাণ করে যে পরিবার হল সবচেয়ে বড় শক্তি। একসাথে থাকলে, একে অপরকে বিশ্বাস করলে, কোনো চ্যালেঞ্জই অসম্ভব নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, কখনো হাল ছেড়ে দেওয়া যায় না। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও একটি আশার আলো জ্বলে থাকে। আমাদের সেই তেলাপোকা মারার গল্প এখন একটি প্রতীক। এটি বলে যে সবচেয়ে সাধারণ শুরু থেকেও অসাধারণ অর্জন সম্ভব। যারা এই গল্প পড়বেন বা শুনবেন, তাদের কাছে আমার শেষ বার্তা, আপনারাও আপনাদের চারপাশে তাকিয়ে দেখুন। হয়তো আপনার বাড়িতেও লুকিয়ে আছে কোনো অজানা ইতিহাস। হয়তো আপনার পরিবারেও আছে কোনো অনন্য গল্প। সাহস করুন, এগিয়ে যান। পরিবারের সবাইকে নিয়ে খুঁজে দেখুন। কে জানে, আপনার জীবনেও ঘটে যেতে পারে এমন কোনো অভিজ্ঞতা। মনে রাখবেন, প্রতিটি পরিবারের একটি ইতিহাস আছে। প্রতিটি এলাকার একটি ঐতিহ্য আছে। শুধু সেটি খুঁজে বের করার কৌতূহল আর সাহস দরকার। এবং সবশেষে, কখনো ভুলবেন না যে পরিবার সবার উপরে।
যতই সাফল্য আসুক, যতই খ্যাতি আসুক, পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ। আমাদের গল্প এখানেই শেষ। কিন্তু আমাদের যাত্রা চলমান। প্রতিদিন নতুন অভিজ্ঞতা, নতুন আবিষ্কার, নতুন মানুষের সাথে দেখা। আর যারা এই গল্প শুনেছেন তাদের যাত্রা হয়তো এখনই শুরু। কে জানে আপনার ঘরের কোন কোণে অপেক্ষা করে আছে আপনার নিজস্ব অ্যাডভেঞ্চার। রান্নাঘরে তেলাপোকার উপদ্রব বেড়ে গেছে। স্প্রে কিনে এনেছি। ছেলে বলল, মা তুই বাইরে থাক, আমি স্প্রে করি। আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ পর সে বেরিয়ে এসে বলল, এখন ঢুকিস না, বিষাক্ত গ্যাস আছে। সন্ধ্যায় রান্নাঘর পরিষ্কার করার সময় সে আমাকে সাহায্য করল। তেলাপোকার মৃত দেহ সাফ করতে করতে সে বলল, মা আমি তোর জন্য এমন কিছু করতে পারি যা অন্য কেউ পারবে না। আমি জিজ্ঞেস করলাম, কি? সে আমার হাত ধরে বলল, তোর স্বামী হয়ে তোর সব সমস্যার সমাধান করতে পারি। আমি তোকে ভালোবাসি মা। তুই আমাকে বিয়ে করবি? আমরা একসাথে ঘর সংসার করব। স্প্রের তীব্র গন্ধে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম তাহসান খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিদম আর রিনা। রিদম 18 বছর বয়সী, কলেজে পড়ে। রিনা 10 বছর বয়সী, স্কুলে যায়। সকালটা শুরু হয়েছিল অন্য দিনের মতোই। কিন্তু কে জানত যে এই দিনটি আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করবে। রিদম স্কুল থেকে ফিরে এসেছিল দুপুরের দিকে। তার চোখে একটা অদ্ভুত চমক ছিল। আমি তখন রান্নাঘরে খাবার প্রস্তুত করছিলাম। মা, সে আমার কাছে এসে বলল, আজ স্কুলে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে গিউ। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? আমাদের ক্লাসে নতুন একজন শিক্ষক এসেছেন। তিনি বলেছেন যে আমাদের এলাকায় একটা পুরানো রহস্যের কথা। নাকি এই এলাকার কোথাও একটা গুপ্তধন লুকানো আছে গি। আমার কৌতূহল জাগল। কি রকম গুপ্তধন? রিদম উৎসাহিত হয়ে বলল, শিক্ষক বলেছেন 200 বছর আগে এই এলাকায় একজন ধনী ব্যবসায়ী থাকতেন। তার নাম ছিল হাফেজ আলী মিয়া। ব্রিটিশদের হাত থেকে নিজের সম্পদ রক্ষার জন্য তিনি সব কিছু মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু তার মৃত্যুর আগে তিনি কাউকে বলে যেতে পারেননি যে সেই ধনসম্পদ কোথায় আছে গি। আমি হাসতে হাসতে বললাম, এসব তো রূপকথার গল্প। তুমি এসব বিশ্বাস কর? রিদম গম্ভীর হয়ে বলল, মা, কিন্তু শিক্ষক বলেছেন তার কাছে কিছু প্রমাণ আছে। তিনি আমাদের একটা পুরানো মানচিত্র দেখিয়েছেন। সেই মানচিত্রে আমাদের বাড়ির এলাকার একটা অংশ চিহ্নিত করা আছে গি। এবার আমি একটু সিরিয়াস হলাম। তুমি সেই মানচিত্র দেখেছ? হ্যাঁ মা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, সেই মানচিত্রে আমাদের বাড়ির পেছনের বাগানটা বিশেষভাবে চিহ্নিত করা আছে গিউ। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি চিন্তা করতে লাগলাম। আমাদের বাড়ির পেছনে একটা ছোট বাগান আছে। সেখানে আমি ফুল আর সবজি চাষ করি। কিন্তু কখনো ভাবিনি যে সেখানে কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। শিক্ষক আর কি বলেছেন? আমি জিজ্ঞেস করলাম। রিদম বলল, তিনি বলেছেন যদি আমরা চাই তাহলে তিনি এসে আমাদের বাগানটা একটু দেখে যেতে পারেন। হয়তো কিছু পাওয়া যেতে পারে গি। আমি ভাবতে লাগলাম, এতে ক্ষতি কি? যদি সত্যি কিছু থাকে তাহলে তো ভালোই। আর যদি না থাকে তাহলে অন্তত একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। ঠিক আছে, আমি বললাম, তোমার শিক্ষককে বল যে তিনি আসতে পারেন। তবে তোমার বাবার সাথে কথা বলে নেওয়া দরকার। সন্ধ্যায় তাহসান অফিস থেকে ফিরল। আমি তাকে পুরো ব্যাপারটা বললাম। প্রথমে সে হেসে উড়িয়ে দিতে চাইল। কিন্তু আমি যখন জোর দিয়ে বললাম যে এতে কোনো ক্ষতি নেই, তখন সে রাজি হল। পরদিন বিকালে রিদমের শিক্ষক এলেন। তার নাম ছিল প্রফেসর রহিম উদ্দিন। বয়স প্রায় 50। চেহারা দেখতে বেশ জ্ঞানী টাইপের। তার সাথে একটা পুরানো ব্যাগ ছিল। তার মধ্যে কিছু বই আর কাগজপত্র। আসসালামু আলাইকুম, তিনি বললেন। আমি প্রফেসর রহিম উদ্দিন, ইতিহাসের শিক্ষক। আমরা সবাই বসলাম। প্রফেসর তার ব্যাগ খুলে একটা পুরানো কাগজ বের করলেন। কাগজটা দেখতে বেশ পুরানো, হলুদ রঙের হয়ে গেছে। এটা হলো সেই মানচিত্র, তিনি বললেন। আমার দাদার কাছ থেকে পেয়েছি। তিনি বলেছিলেন এই মানচিত্রে একটা বড় রহস্য লুকিয়ে আছে গি।
আমি মানচিত্রটা দেখলাম। সত্যি সত্যি আমাদের এলাকার একটা অংশ চেনা যাচ্ছে। আর আমাদের বাড়ির পেছনের জায়গাটায় একটা বিশেষ চিহ্ন আছে। এই চিহ্নটার মানে কি? তাহসান জিজ্ঞেস করল। প্রফেসর বললেন, আমার গবেষণা অনুযায়ী এই চিহ্নটা নির্দেশ করে যে এখানে কিছু লুকানো আছে। হতে পারে সেটা কোনো ধনসম্পদ, হতে পারে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র। রিনা উৎসাহিত হয়ে বলল, তাহলে আমরা খুঁজব। প্রফেসর হাসলেন। আমি যদি আপনাদের অনুমতি পাই, তাহলে কিছু যন্ত্রপাতি এনে আমরা একটু খোঁজাখুঁজি করতে পারি। তবে মনে রাখবেন, এটা হতে পারে একটা অ্যাডভেঞ্চার, হতে পারে শুধু একটা গল্প। কিন্তু চেষ্টা করে দেখা যেতে পারে। তাহসান আমার দিকে তাকাল। আমি মাথা নাড়লাম। ঠিক আছে প্রফেসর, আমরা রাজি। পরের দিন সকালে প্রফেসর এলেন। তার সাথে একটা মেটাল ডিটেক্টর আর কিছু খোঁড়ার যন্ত্রপাতি ছিল। আমরা সবাই বাগানে গেলাম। প্রফেসর মেটাল ডিটেক্টর চালু করে বাগানের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখতে লাগলেন। প্রায় আধা ঘন্টা পর হঠাৎ মেশিনটা বিপ বিপ শব্দ করতে লাগল। এখানে কিছু একটা আছে, প্রফেসর উৎসাহিত হয়ে বললেন। আমাদের সবার উৎসাহ বেড়ে গেল। তাহসান আর রিদম কোদাল নিয়ে খুঁড়তে শুরু করল। প্রায় ৩ ফুট খোঁড়ার পর তাদের কোদালে কিছু একটা শক্ত জিনিসে ঠোকা লাগল। কি এটা? আমি উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলাম। তারা আরও খুঁড়ে একটা কাঠের বাক্স বের করল। বাক্সটা বেশ ভারী। উপরে কিছু লেখা আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। প্রফেসর বাক্সটা দেখে বললেন, এটা আরবি ভাষায় লেখা। লেখা আছে হাফেজ আলী মিয়ার আমানত। আমাদের সবার রোমাঞ্চ আরও বেড়ে গেল। বাক্সটার উপর একটা তালা ছিল, কিন্তু সেটা পুরানো হয়ে নষ্ট হয়ে গেছে। তাহসান একটা হাতুড়ি দিয়ে তালাটা ভেঙে ফেল। বাক্স খোলার পর আমরা যা দেখলাম তাতে আমাদের চোখ ছানাবড়া হয়ে গেল। ভেতরে একটা পুরানো ডায়েরি, কিছু সোনার গহনা, আর একটা আরও ছোট বাক্স। প্রফেসর ডায়েরিটা খুললেন। পাতা উল্টে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, এটা হাফেজ আলী মিয়ার ব্যক্তিগত ডায়েরি। এখানে তিনি লিখেছেন যে তার আসল ধনসম্পদ অন্য কোথাও লুকিয়ে রেখেছেন। এই বাক্সে শুধু কিছু গহনা আর তার আসল গুপ্তধনের ঠিকানা দিয়ে রেখেছেন। ঠিকানা? রিদম আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল। প্রফেসর ডায়েরি পড়তে পড়তে বললেন, হাফেজ আলী মিয়া লিখেছেন, যদি কেউ এই বাক্স খুঁজে পায়, তাহলে সে জানুক যে আমার আসল ধনভাণ্ডার পূর্ণিমার রাতে চন্দ্রালোকে দেখা যায় এমন একটি জায়গায় লুকিয়ে রেখেছি। আমি জিজ্ঞেস করলাম, সেটা কি মানে? প্রফেসর ছোট বাক্সটা খুললেন। ভেতরে একটা কম্পাস আর একটা অদ্ভুত চাবি ছিল। এই চাবি নিশ্চয়ই আসল গুপ্তধনের বাক্স খোলার জন্য, প্রফেসর বললেন। আর এই কম্পাস দিয়ে হয়তো দিক নির্দেশনা পাওয়া যাবে। তাহসান বলল, কিন্তু পূর্ণিমার রাতে চন্দ্রালোকে দেখা যায়, এর মানে কি? প্রফেসর চিন্তা করে বললেন, আমার মনে হয় এমন কোনো জায়গার কথা বলা হচ্ছে যেখানে শুধু পূর্ণিমার রাতে চাঁদের আলো কিছু একটা দেখা যায়। হতে পারে কোনো গাছের ছায়া, হতে পারে কোনো পাথরের আকৃতি। রিনা বলল, আগামী পরশু তো পূর্ণিমা। আমরা সেই রাতে খুঁজব। আমি একটু ভয় পেয়ে বললাম, রাতের বেলা তো অনেক ভয়ের। প্রফেসর বললেন, চিন্তার কিছু নেই। আমরা সবাই মিলে থাকব। আর টর্চলাইট নিয়ে যাব। পরশু রাতে পূর্ণিমা। আমরা সবাই প্রস্তুত হলাম। প্রফেসর এসেছিলেন। তার সাথে আরও কিছু যন্ত্রপাতি। আমরা ডায়েরি, কম্পাস আর চাবি নিয়ে বের হলাম। চাঁদ উঠেছে পূর্ণ আকারে। চারদিক ভালো আলো। আমরা আমাদের বাড়ির চারপাশে ঘুরতে লাগলাম। কম্পাস অনুযায়ী উত্তর দিকে যেতে লাগলাম। প্রায় আধা কিলোমিটার গিয়ে একটা পুরানো বটগাছের কাছে পৌঁছালাম। চাঁদের আলো গাছটার ছায়া একটা বিশেষ আকার তৈরি করেছে। ছায়াটা দেখতে একটা তীর চিহ্নের মতো। এই তো, প্রফেসর উৎসাহিত হয়ে বললেন। চাঁদের আলো এই ছায়া একটা তীর বানিয়েছে। তীর চিহ্নটা দক্ষিণ দিকে নির্দেশ করছে। আমরা সেই দিকে এগিয়ে চললাম। প্রায় 10 মিনিট হাঁটার পর একটা পুরানো মসজিদের ভাঙা দেয়াল দেখলাম। প্রফেসর বললেন, এটাই নিশ্চয়ই সেই জায়গা। আমরা ভাঙা দেয়ালের চারপাশে খুঁজতে লাগলাম। হঠাৎ রিদম বলল, মা, এখানে দেয়ালে একটা ছোট গর্ত আছে। এই গর্তের আকার আমাদের চাবির মতো। আমি দেখলাম সত্যি। দেয়ালের একটা জায়গা চাবি আকারের একটা গর্ত। প্রফেসর চাবিটা গর্তে ঢুকিয়ে ঘুরালেন। হঠাৎ একটা ক্লিক শব্দ হল। দেয়ালের একটা অংশ সরে গেল। ভেতরে একটা গুহার মতো জায়গা। আমরা টর্চলাইট নিয়ে ভেতরে ঢুকলাম। গুহাটা খুব বড় নয়, কিন্তু ভেতরে অনেক কিছু ছিল। কিছু পুরানো বই, কাগজপত্র আর 3টা বড় বাক্স। প্রফেসর একটা বাক্স খুললেন।
ভেতরে সোনার মোহর, রূপার থালাবাটি আর অনেক গহনা। অবিশ্বাস্য, তাহসান বলল। এত সম্পদ! দ্বিতীয় বাক্সে ছিল পুরানো বই আর নথিপত্র। তৃতীয় বাক্সে আরও সোনারূপার জিনিসপত্র। প্রফেসর একটা নথি পড়ে বললেন, হাফেজ আলী মিয়া এখানে লিখে গেছেন যে এই সম্পদ যারা খুঁজে পাবে তারা এর অর্ধেক নিজেদের রাখতে পারবে, বাকি অর্ধেক দরিদ্রদের মধ্যে বিতরণ করতে হবে। আমি বললাম, এটা তো খুব ভালো কথা। আমরা এই নিয়মই মানব। সেই রাতে আমরা ধনসম্পদ বাড়িতে নিয়ে এলাম। পরের দিন আমরা স্থানীয় প্রশাসনকে খবর দিলাম। সব কাগজপত্র ঠিকঠাক করার পর আমরা হাফেজ আলী মিয়ার নির্দেশ মতো অর্ধেক সম্পদ দরিদ্রদের মধ্যে বিতরণ করলাম। বাকি অর্ধেক দিয়ে আমরা আমাদের বাড়ি সংস্কার করলাম। রিদমের কলেজের খরচ আর রিনার স্কুলের খরচ নিয়ে আর চিন্তা নেই। তাহসান একটা ছোট ব্যবসা শুরু করল। কিন্তু সবচেয়ে বড় কথা হল, এই অ্যাডভেঞ্চার আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। আমরা বুঝলাম যে জীবনে অনেক রহস্য আর রোমাঞ্চ লুকিয়ে আছে। শুধু একটু সাহস করে এগিয়ে যেতে হয়। প্রফেসর রহিম উদ্দিন এখন আমাদের পারিবারিক বন্ধু। তিনি প্রায়ই আমাদের বাড়িতে আসেন। হাফেজ আলী মিয়ার জীবন নিয়ে একটা বই লিখছেন। রিদম এই ঘটনার পর ইতিহাস নিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। সে বলে, মা, আমি আরও এমন রহস্য খুঁজে বের করব। রিনাও এখন গল্প লেখায় আগ্রহী হয়েছে। সে আমাদের এই অ্যাডভেঞ্চারের গল্প লিখছে। আমি প্রায় ভাবি, জীবনটা কত অদ্ভুত। সকালে তেলাপোকা মারার স্প্রে নিয়ে শুরু হওয়া দিনটা এমন একটা বড় পরিবর্তন নিয়ে এল। রিদমের সেই অদ্ভুত কথাগুলো স্প্রের গ্যাসের প্রভাবে বলেছিল। পরে সে নিজেই লজ্জা পেয়েছিল। কিন্তু সেই দিনটাই আমাদের জীবনে এত বড় একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে এল। এখন আমরা জানি যে জীবনের প্রতিটা দিনে নতুন কিছু ঘটার সম্ভাবনা আছে। হাফেজ আলী মিয়ার ডায়েরিতে আমরা আরও অনেক কিছু পেয়েছি। তিনি তার জীবনের নানা ঘটনা লিখে রেখেছিলেন। পড়তে পড়তে মনে হয় যেন একটা সিনেমা দেখছি। তিনি লিখেছিলেন কিভাবে ব্রিটিশদের অত্যাচার থেকে বাঁচার জন্য তিনি তার সম্পদ লুকিয়ে রেখেছিলেন, কিভাবে তিনি গরিব মানুষদের সাহায্য করতেন। তার চরিত্র পড়ে বোঝা যায় যে তিনি একজন খুবই ভালো মানুষ ছিলেন। আমাদের এই আবিষ্কার স্থানীয় পত্রিকায় ছাপা হয়েছিল। অনেক মানুষ আমাদের বাড়িতে আসে এই ঘটনার কথা শুনতে। প্রফেসর বলেছেন, আমাদের এলাকায় আরও এমন অনেক রহস্য থাকতে পারে। পুরানো দিনের অনেক ব্যবসায়ী আর জমিদাররা এভাবেই তাদের সম্পদ লুকিয়ে রেখে গেছেন। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। হাফেজ আলী মিয়ার ডায়েরিতে আরও একটা রহস্যের কথা ছিল। তিনি লিখেছিলেন যে তার এক বন্ধু রহিম উদ্দিন, যার নামে আমাদের প্রফেসরের নাম রাখা হয়েছিল, তাকে একটা বিশেষ আংটি দিয়েছিলেন। সেই আংটিতে একটা গোপন বার্তা লুকানো ছিল। আমরা সেই আংটিটা খুঁজে পেয়েছিলাম প্রথম বাক্সেই। কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে এতে কোনো বিশেষত্ব আছে। আংটির ভেতরের দিকে খুব ছোট্ট করে কিছু লেখা ছিল। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখার পর বোঝা গেল যে সেখানে একটা ঠিকানা লেখা। এই ঠিকানাটা তো আমাদের পাশের গ্রামের, প্রফেসর বললেন। সেখানে একটা পুরানো হাভেলি আছে। এখন সেটা ভাঙাচোরা অবস্থায়। আমি বললাম, আমরা কি সেখানেও যাব? তাহসান বলল, কেন না? এতটা এসে থেমে যাওয়ার কি মানে? পরের শুক্রবার আমরা সেই গ্রামে গেলাম। পুরানো হাভেলিটা দেখতে বেশ ভয়ানক লাগছিল। বহুদিন কেউ থাকে না। ভেতরে অনেক ধুলাবালি। কিন্তু প্রফেসর বললেন, এই ধরনের পুরানো বাড়িতে প্রায়ই গোপন কক্ষ থাকে। আমরা একটু খুঁজে দেখি। আমরা পুরো বাড়ি ঘুরে দেখলাম। অনেক কক্ষ, কিন্তু সব খালি। তবে একটা কক্ষের দেয়ালে একটা বিশেষ নকশা ছিল। নকশাটা দেখতে অনেকটা আমাদের আংটির মতো। রিদম আংটিটা সেই নকশার উপর রাখল। হঠাৎ একটা ক্লিক শব্দ হল। দেয়ালের একটা অংশ সরে গেল। ভেতরে একটা ছোট কক্ষ। সেখানে একটা টেবিল আর তার উপর একটা বড় বই। বইটা খুলে দেখলাম এটা হাফেজ আলী মিয়ার ব্যবসায়িক হিসাবের খাতা। কিন্তু এর চেয়েও মজার জিনিস ছিল। টেবিলের নিচে একটা ড্রয়ার ছিল। সেটা খুলে আমরা পেলাম আরও কিছু সোনার মোহর আর একটা চিঠি। চিঠিটা ছিল হাফেজ আলী মিয়ার স্ত্রীর লেখা। চিঠিতে লেখা ছিল, প্রিয় হাফেজ, আমি জানি তুমি আমাদের সম্পদ নিরাপদে রেখেছ। কিন্তু আমিও কিছু জিনিস লুকিয়ে রেখেছি। আমাদের মেয়ে ফাতেমার জন্য একটা বিশেষ উপহার রেখেছি। সেটা পাওয়ার জন্য যেতে হবে সেই জায়গায় যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম। প্রফেসর বললেন, কিন্তু সেই জায়গাটা কোথায়? আমরা ডায়েরি ঘেঁটে দেখলাম। অনেক পাতা পড়ার পর পেলাম যে হাফেজ আলী মিয়া আর তার স্ত্রীর প্রথম দেখা হয়েছিল একটা মেলায়।
সেই মেলা বসত আমাদের এলাকার বড় মাঠে। এখন সেখানে একটা স্কুল। আমরা সেই স্কুলে গেলাম। হেডমাস্টারের সাথে কথা বলে জানলাম যে স্কুলের পেছনে একটা পুরানো কূপ আছে। সেটা বহুদিন ব্যবহার হয় না। আমরা সেই কূপের কাছে গেলাম। কূপটা বেশ গভীর, কিন্তু এখন পানি নেই। প্রফেসর একটা দড়ি দিয়ে নিচে নামলেন। নিচ থেকে তিনি চিৎকার করে বললেন, এখানে একটা ছোট গুহা আছে, আর একটা বাক্স। আমরা সবাই উৎসাহিত হলাম। প্রফেসর বাক্সটা উপরে তুলে আনলেন। বাক্স খুলে দেখলাম ভেতরে অনেক সুন্দর গহনা আর একটা ছোট্ট ডায়েরি। ছোট ডায়েরিটা ছিল ফাতেমার মায়ের লেখা। সেখানে ফাতেমার জন্য অনেক ভালোবাসার কথা লেখা। আর লেখা ছিল যে এই গহনাগুলো ফাতেমার বিয়ের জন্য রাখা। প্রফেসর বললেন, হাফেজ আলী মিয়ার বংশধর এখনও এই এলাকায় আছে কিনা খোঁজ নিতে হবে গু। আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে হাফেজ আলী মিয়ার প্রপৌত্রী এখনও আমাদের এলাকায় থাকেন। তার নাম সালমা খাতুন। বয়স প্রায় ৬০ বছর। তিনি একা থাকেন। বেশ গরিব অবস্থা। আমরা সালমা খাতুনের বাড়িতে গেলাম। তাকে সব কিছু বললাম। তিনি প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। পরে ডায়েরি আর গহনাগুলো দেখে কাঁদতে শুরু করলেন। আমি জানতামই না যে আমার পূর্বপুরুষরা এত সম্পদের মালিক ছিলেন। তিনি বললেন, আমি তো সারা জীবন দাঁড়ি।